হাই আমি রূপম। এখন কথা হবে সাকিব খান অভিনীত তুফান সিনেমাটা নিয়ে, যেটা আজকে ভারতে মুক্তি পেয়েছে। আমি গতকাল প্রিমিয়ারে সিনেমাটা দেখি, তো কেমন লাগলো এই ছবিটা। আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান দিতে হয়, না আমার রিয়াকশানের আগে আপনারা যদি ভাবেন এই ছবিটা সিনেমা হলে গিয়ে দেখবেন, আমি বলবো আপনারা প্লিজ ছবিটা সিনেমা হলে গিয়ে দেখুন। কারণ আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো আমার পারসেপশন, আপনার পারসেপশন ভিন্ন হতেই পারে। এবার যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমার কি রিয়াকশান, সেটা যদি আমি এক লাইনে বলি, তাহলে আমি বলবো আমার এক্সপেকটেশন হিউজ ছিল, কিন্তু এক্সপেকটেশন কোনোভাবেই পূরণ হয়নি। এবার যদি ছবির গল্পটা একটু করে বলি, এখানে তুফান সেই চরিত্রটা এই যে রাক্ষসে পরিণত হচ্ছে কিভাবে, তার জীবনে কি এসেছে, কি সে হারিয়েছে। এবার এই গল্পটা তো আমরা জানছি, কিন্তু শেষটা কিভাবে হবে এবং গল্পটা কাকে বলা হচ্ছে, কারাই বা বলছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে এবং অনেস্টলি স্পিকিং অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবিটা টেকনিক্যালি খুব ভালো একটা ছবি। প্রথম প্রশংসা করতে হয় প্রোডাকশন হাউসের, যারা ট্রাস্ট করেছে পরিচালকের ভিশনকে, এবং পরিচালক এই যে ছবির যে স্কেলটা দেখাতে চেয়েছে, ছবির পার্টিকুলার যেরকম কিছু জায়গাতে যেরকম লোকেশন, যেরকম স্টাইলাইজেশন সেটাকে ডিজাইন করতে চেয়েছে, সেটা বাংলা ছবিতে দেখা যায় না, বাংলার মেইন স্ট্রিম ছবিতে দেখা যায় না। এবং ছবিতে একটা ওয়ান টেক শট ডিজাইন করেছে, যে একটা ক্যারেক্টার আর একটা ক্যারেক্টারকে নিতে আসছে, একটা হাসপাতালে আসছে, অ্যাট্যাক করছে, সে দোতলা তিনতলায় উঠছে, সবাইকে মারছে, লিফটে করে নামছে। এই যে পুরো ওয়ান টেকের বিষয়টা, আমি বলছি না এটা মালিকের মতো, আমি বলছি না এটা ফ্যামিলি ম্যানের মতো, বাট এই বাজেটে এই ওয়ান টেকটা অ্যাচিভ করা সেটা সত্যি বড় ব্যাপার। ছবির যে লুক অ্যান্ড ফিল সেটা সত্যি ভালো, ছবির কিছু অ্যাকশান সিকোয়েন্স কিছু সেটা ভালো। ছবির যে গানগুলো, তা উড়াধুরা হোক, তা দুষ্টু কোকিল হোক, বা তুফানের টাইটেল ট্র্যাক হোক, সেগুলো আপনাকে মজা দেবে। এখানে সাকিব খান অ্যাজ তুফান, সাকিব খানের যেরকম পারফরমেন্স থাকে তার লাস্ট যে কটা ছবিতে, এই ছবিতে তুফান চরিত্রে তার পারফরমেন্স দেখবেন। মানে তার যে অ্যাটিটিউড, তার যেরকম কথা বলা, হাঁটা চলা, সেটার মধ্যে একটা ভাইবস ছিল এবং সে ভালো পারফরমেন্স দিয়েছে। এবং পরিচালক তাকে যেরকম ক্যারেক্টারটা দিয়েছে সেটা সত্যি, সেই চরিত্রটা বেশ ভালো। মানে সে একটা মেয়ের জুতো নিয়ে মারছে, বা সে হঠাৎ করে কারো গলা চেপে ধরছে, বা সেই চরিত্রটার যে পাগলপন্থীটা, সে গুলি করার আগে দুবার ভাবছে না, সেটার মধ্যে একটা ওই যে রনেস সেটা কিন্তু আছে। পরবর্তী হচ্ছে চঞ্চল চৌধুরীকে ছবির প্রোমো থেকে শুরু করে দেখে যেরকম মনে হচ্ছিল এই ছবিতে তার অনেকটা পোর্শন থাকবে, ছবিতে তার পোর্শন খুবই কম, যেটা হতাশাজনক। তবে তার পারফরমেন্স সেটার ভরপাই করে দেয়। তার কমিক টাইমিং খুব ভালো। তার একটা সংলাপ ছিল না, যে একটা সুযোগ যদি পাই তুফানকে খেয়ে দেবো, সত্যি সে ওইটুকু জায়গাতে দারুণ কাজ করেছে। সে অলরেডি ছবির ম্যাক্সিমাম ক্রিম খেয়ে নিয়েছে। যদি ছবিতে নাবিলা বা মিমির কথা বলি, তাদের পারফরমেন্স আমার ঠিকঠাক লেগেছে। ছবির সেকেন্ড হাফে স্ক্রিন প্লেটা একটু টাইট হয় এবং ছবির শেষ ভাগে কিছু মোচড় রয়েছে, যেটা মাস অডিয়েন্সের ইন্টারেস্টিং লাগতে পারে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির প্লট। ছবির গল্পটা, মানে গল্পটার মধ্যে না খুব বেশি কিছু নেই। এবার মেইন স্ট্রিম ছবিতে খুব গোদা গল্প কিছু হতে হবে, আমি এই যুক্তিতে মানলাম, ঠিক আছে। খুব নতুনত্ব বা গল্পের মধ্যে খুব আলাদা কিছু নেই, ঠিক আছে। ছবির স্ক্রিন প্লে সেটা ভালো হোক। এই ছবির স্ক্রিন প্লে বিশ্বাস করুন, মানে কোন দিকে যাচ্ছে এটা বোঝা সব থেকে বেশি কঠিন। কারণ এখানে একটা ক্যারেক্টারের বেড়ে ওঠা, তার এই পাওয়ারফুল হয়ে ওঠা, তার গ্যাংয়ের মধ্যে থেকে সে যখন বেরিয়ে আসছে, গ্যাংটাকে শেষ করছে, পলিটিশিয়ানদের সাথে তার সমস্যা তৈরি হচ্ছে, সে সেখানে কিভাবে একে অপরকে শত্রু বানাচ্ছে, এই যে দিকপত্রগুলো সব আছে, কিন্তু খুব বাজেভাবে আছে। সেগুলোকে সবকটাকে খুব হাফ বেকড করে রাখা। ফলত সেই জিনিসটা দেখে আমাদের মনে হচ্ছে না সেটাকে কোনোভাবে এস্টাবলিশ করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন এই ছবিটার প্রথম গ্লিমস আসে, টিজার আসে, সেটা দেখে অনেকের কিছুটা কেজিএফ, কিছুটা অ্যানিমাল মনে হয়েছিল। আমি কিন্তু বলেছিলাম সেই সময় ছবিটাকে একটা সুযোগ দেওয়া হোক, এবং অ্যাটলিস্ট তারা সেই লুকটা অ্যাচিভ করতে পেরেছে। কম দামি ভার্সন মনে হচ্ছে না, কিন্তু ছবিটা দেখার পরে আমার বলতে খুব কষ্ট হচ্ছে যে এই ছবির মধ্যে বহু জিনিসপত্র আছে যেগুলো নেওয়া হয়েছে।
এবং সেগুলোকে ঠিকমতো ব্লেন্ডও করা হয়নি। ছবিতে ধরুন একটা ব্যাকগ্রাউন্ড স্কোরের মধ্যে স্যাক্রেড গেমসের যে ইন্ট্রোডাকশনটা না, মানে ওই ডিং ডিং ওটা হওয়ার আগে দেখবেন এটা যেন হট্টগোল শুরু হলো, একটা হু করে আওয়াজ শুরু হয়, ওরকম একটা ধুন আপনি পেলেন। বা মোহনলালের যে মিউজিকটা জেলারের, ওরকম একটা ধুন আপনি পেলেন। বা ছবির মধ্যে RRR অজয় দেবগনের ক্যারেক্টারটা লোড যেরকমভাবে বলে ওটা আপনি পেলেন। বা KGF-এ একটা অ্যাকশন সিকোয়েন্স হওয়ার আগে যেরকমভাবে ব্লিঙ্ক সিকোয়েন্সটা নেই, এই যে জিনিসপত্রগুলো এগুলো আপনি ছবিতে পাচ্ছেন এবং ছবির হাই সিকোয়েন্সে পাচ্ছেন। ছবিতে ক্যারেক্টার এমন কিছু অ্যাক্টিভিটিস করছে, এমন প্লট পয়েন্টস কিছু আসছে যেটার মধ্যে আপনি এরকম ধরনের বহু ছবির ছোট কিছু জিনিসপত্র পাবেন, যেটা দেখলে সেই সময় দাঁড়িয়ে মনে হয় যে ইন্সপিরেশন নেওয়া হোক, কিন্তু এগুলো ইন্সপিরেশন নয়, জিনিসটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং সেটা ঠিকমতো দাঁড়ায়নি। এটা মেইন স্ট্রিম ছবিতে সবাই ভীষণ সাটল অভিনয় করবে এটা আশা করা যায় না, কিন্তু যখন ছবি শুরু হচ্ছে তখন একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে তুই কে রে, সেই সময় যারা রয়েছে যারা জিজ্ঞাসা করছে যে তুই কটা খুন করেছিস, তুই কী এমন করেছিস, সেখানে প্রত্যেকে যেরকমভাবে সংলাপ বলছে, যেরকম লাউড পারফরমেন্স দিচ্ছে, আমার মনে হচ্ছে সত্যি বোধহয় নাটকই হচ্ছে। এবং এই যে আমি লাউড জিনিস বললাম, ছবির শুরুর মানে প্রায় অনেকটা অংশ গল্পটা যেরকমভাবে এগোয়, যেখানে নাবিলার পোর্শনটা রয়েছে, সেখানে নাবিলা বাদবাকি যা জিনিসপত্র হচ্ছে, যারা অভিনয় করছে তারা যেরকমভাবে অভিনয় করছে, গল্প যেরকমভাবে আসছে, খুবই বিরক্ত বোধ হয় দেখে। এবং এই ছবির প্রমোস যেটা প্রমিস করছিল, এই ছবির মধ্যে আপনি প্রচুর অ্যাকশন সিকোয়েন্সেস পাবেন, প্রচুর অ্যাকশনে ছবিটা ঠাসা থাকবে। এই ছবিটা কিন্তু প্রচুর অ্যাকশনও রাখছে না। আমি স্পয়লার দিতে চাই না, তবে ছবির মধ্যে পার্টিকুলার দুটো জায়গা আছে যেখানে একজনকে দুটো টাস্ক দেওয়া হবে যে এরকম করে দেখা। তা ওই টাস্কটাও যখন করবে, যখন চেঞ্জটা করবে, সেটা না ফার্স্ট যে ইমপ্রেশনটা নেয় খুব ভালো লাগে, তারপরে ধরাস করে পড়ে যায়। বিশ্বাস করুন গোটা ছবিতে হাই সিনগুলোর বিল্ড আপ এরকমভাবে হয়, তারপরে ধরাস করে পড়ে যায়। ছবিতে এই তুফানের যে জার্নিটা সেটা যেরকমভাবে শুরু হয়, সেখানে একটা ইমোশনাল পয়েন্ট আছে, সেটা অডিয়েন্সের সাথে কিছুটা হলেও কানেক্ট করতে পারে। কিন্তু তারপর ছবিতে এরকম কোনো জায়গা নেই যেখানে আমরা মিমির ক্যারেক্টার বলি, নাবিলার ক্যারেক্টার বলি, চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার বলি, বা এখানে শান্তর ক্যারেক্টার বলি, একটা ক্যারেক্টারকে প্রমিনেন্ট বলতে পারবো বা সেই চরিত্রগুলোর মধ্যে কোনো ডেপথ আছে বলতে পারবো। ছবির মধ্যে একটা সংলাপ আছে যে অনেকেই ভাবছেন সিনেমাটা কখন শেষ হবে। বিশ্বাস করুন আমার মনে হচ্ছিল ছবিটা কখন শেষ হবে, তার কারণ ছবির ডিউরেশনটা আমাদের ফিল হয়। তা ওভারঅল তুফান ছবিটা আমার কাছে খুবই বিলো অ্যাভারেজ একটা ছবি। তবে আপনি যদি ভাবেন এই সিনেমাটা দেখবেন, তাহলে আপনি সিনেমা হলে ছবিটা দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।